ফুটপাত দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে, ফুটপাতকে জবরদখল করার অধিকার কারণ নেই। কলকাতার বড় বড় চওড়া রাস্তা, জনগণকে হাঁটার জন্য ফুটপাত, এটা কারো হাতে দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। আমাকে পাবলিক ভোট দিয়ে জিতিয়েছে, বিজেপি এবং এমএলএরা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। আমি জনগণের প্রতি দায়বদ্ধ। আপনার জনগণের স্বার্থ যেখানে যুক্ত রয়েছে সেই স্বার্থ সর্বাধিক অগ্রাধিকার পাবে। কিন্তু আপনি নিউ মার্কেটের রাস্তাটাই দখল করে নেবেন, মোটরসাইকেলও যেতে পারবে না, রাজাবাজারটা বেহাত হয়ে যাবে, খিদিরপুর মেটিয়াবুরুজে আপনি যা খুশি করবেন, এটার জন্য কিন্তু আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবলিক। শুধুমাত্র 12 বছর পূরণ নয়, যিনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে বলতে ভালোবাসেন না, প্রধান সেবক হিসেবে বলতে ভালোবাসেন, সেই মাননীয় প্রধানমন্ত্রী তার মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবেও এই বছর অক্টোবর মাসে 25 বছর পূর্ণ করবেন। স্বাভাবিকভাবে যিনি নিজেকে প্রধান সেবক হিসেবে দেশের জন্য তিনি তার পুরো জীবনের একটা বিরাট অংশ দেশের জন্য তিনি কাজ করে চলেছেন, তাকে আমরা সবাই শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই এবং সকলে তার দীর্ঘায়ু কামনা করি। এই 12 বর্ষের মূল আধারই ছিল এনডিএ তথা বিজেপি সরকারের তথা মাননীয় মোদীজির নেতৃত্বে সরকারের লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্র প্রথম, বিরাসত ভি বিকাশ ভি, অর্থাৎ ভারতবর্ষের যে বিরাসত, যে ঐতিহ্য, তাকেও ধরে রাখা, এগিয়ে নিয়ে যাওয়া এবং তার সঙ্গে প্রগতি। এই 12 বর্ষের মূল আধারই ছিল এনডিএ তথা বিজেপি সরকারের তথা মাননীয় মোদীজির নেতৃত্বে সরকারের লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্র প্রথম, বিরাসত ভি বিকাশ ভি, অর্থাৎ ভারতবর্ষের যে বিরাসত, যে ঐতিহ্য, তাকেও ধরে রাখা, এগিয়ে নিয়ে যাওয়া এবং তার সঙ্গে প্রগতি এবং বিকাশ, সেটাকেও অগ্রাধিকারের ভিত্তিতে নিয়ে যাওয়া। বাংলার শিল্পায়নের মানচিত্রে কি যুক্ত হতে চলেছে আরো এক নতুন অধ্যায়? হাওড়ার সাঁকরাইলে গড়ে উঠতে চলেছে দেশের অন্যতম বৃহৎ দুগ্ধ প্রক্রিয়াকরণ প্রকল্প। আমুলের এই ডেয়ারি প্রসেসিং প্ল্যান্টকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর প্রস্তুতি। সাঁকরাইল ফুড পার্ক এলাকায় তৈরি হতে চলা এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি দই, লস্যি ও ঘোল উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের অন্যতম বৃহৎ কেন্দ্র হয়ে উঠতে পারে বলে দাবি সংশ্লিষ্ট মহলের। প্রকল্প ঘিরে আশাবাদী স্থানীয় বাসিন্দারা।
কারণ এই কারখানা চালু হলে সরাসরি এবং পরোক্ষভাবে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেই মনে করা হচ্ছে। আগামী 14 জুন এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হওয়ার কথা। সূত্রের খবর, অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সম্ভাব্য সফরকে সামনে রেখে প্রকল্প এলাকায় এখন ব্যস্ততা তুঙ্গে। বাউন্ডারি নির্মাণ, রাস্তা তৈরির কাজ সহ একাধিক পরিকাঠামোগত প্রস্তুতি চলছে জোর কদমে। স্থানীয়দের আশা, দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের যে অভাব রয়েছে এই প্রকল্প তা অনেকটাই পূরণ করতে পারবে। শুধু সাঁকরাইল নয়, হাওড়া এবং আশপাশের বিস্তীর্ণ এলাকার অর্থনীতিতেও এই ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করছেন শিল্প বিশেষজ্ঞরা। জাতীয় সড়ক নির্মাণে আপনারা জানেন 2014 সালে মোট 91,287 কিলোমিটার জাতীয় সড়ক ছিল। আজ সেই নেটওয়ার্ক বৃদ্ধি পেয়ে 1.46 লাখ কিলোমিটারেরও বেশি হয়েছে এবং 14 সালে যেখানে প্রতিদিন জাতীয় সড়ক নির্মাণের গড় ছিল 11.6 কিলোমিটার, আজকে সেই গড় 3 গুণ বৃদ্ধি পেয়ে 34 কিলোমিটার প্রতিদিন হয়েছে। দুর্গম এলাকাগুলিতে উন্নয়ন, চেনা ব্রিজ, নতুন পাম্বান ব্রিজ এবং অটল টানেলের মতো অসম্ভবকে সম্ভব করার কাজ এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সময়ে পরিকাঠামোগত উন্নয়ন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, এই সময়কালে 4 লাখ কিলোমিটার পাকা রাস্তা তৈরি হয়েছে। অন্নদাতা কৃষকরা, তাদের জন্য পিএম কিষাণ সম্মান নিধি শুধু নয়, একাধিক কর্মসূচি এই সময়ে দেখা গেছে। তার মধ্যে কৃষি উৎপাদনে 71% বৃদ্ধি, 12 লাখ মেট্রিক টন এবং বিশাল পরিমাণ খাদ্যশস্য উৎপাদনের রেকর্ড এই সময়ে হয়েছে। সার সহ তাদের উৎপাদিত কৃষিজ ফসলের উপযুক্ত দাম এমএসপি, এটা একটা কৃষকদের ক্ষেত্রে ঐতিহাসিক মাইলস্টোন বলে আমরা মনে করি। দুগ্ধ উৎপাদনকারী সবচেয়ে বৃহৎ দেশ হিসেবে ভারতবর্ষকে তিনি সামনে এনেছেন। এই সময়কালে 61.8% দুগ্ধ উৎপাদন বৃদ্ধি পেয়েছে, যা সর্বমোট 247 মিলিয়ন টনেরও বেশি হয়ে গেছে এই সময়কালে। প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা, এইটার মধ্য দিয়ে যে এলাকাতে সেচের ব্যবস্থা নেই, যে এলাকায় কৃষকরা কেবলমাত্র বর্ষার জলের উপরে নির্ভর করে, আজকে ওনার সমস্ত জনহিতকর জনকল্যাণমূলক কাজ, যা বিশ্বাস, উন্নয়ন এবং জনকল্যাণের ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, তার সবটা দিতে গেলে আমাদের বড় মাঠে যেতে হবে। তার মধ্যেও যে উল্লেখযোগ্য বিষয়গুলো তিনি ভারতবর্ষে করেছেন, সেটা পরিকাঠামোগত উন্নয়নে হতে পারে, জাতীয় সড়ক নির্মাণে হতে পারে, রেলপথ সম্প্রসারণে হতে পারে, নতুন বিমানবন্দর নির্মাণে হতে পারে, আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি, আইআইএম ইত্যাদি নির্মাণে হতে পারে, অথবা এইমসের মতো অসংখ্য হসপিটাল এবং জেলায় জেলায় মেডিকেল কলেজ নির্মাণের মতো হতে পারে। এগুলো তো অসংখ্য অসংখ্য উদাহরণ আছে। এর বাইরেও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে একাত্ম মানববাদ, তাকে প্রকৃতপক্ষে কার্যকর করার কাজ মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। তার সময়কালে বিশেষ করে নারী শক্তি বন্ধন, লাখপতি দিদি থেকে শুরু করে তার যে মূল 5টি উন্নয়নমূলক কাজ তিনি করেছিলেন, তার মধ্যে স্বচ্ছ ভারতের আওতায় দেশব্যাপী 14 কোটি শৌচালয় নির্মাণ, যা আমাদের মা বোন দিদিদের লজ্জা নিবারণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলস্টোন।
দ্বিতীয় কর্মসূচিতে তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা, যা আজকে 5 কোটি ছুঁই, সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির মালিক তিনি আমাদের মা বোন দিদিদের করেছেন। অর্থাৎ সরকার বা পঞ্চায়েতের সঙ্গে আবাস যোজনার এগ্রিমেন্ট ওই বাড়ির যিনি সিনিয়র মহিলা তার সঙ্গে হয়েছে, এটাও একটা উল্লেখযোগ্য দিক। এর বাইরেও 82 কোটি মানুষকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার মধ্য দিয়ে তাদের প্রত্যেক মাসে ফ্রি রেশন দেওয়া, এটাও একটা উল্লেখযোগ্য দিক, আপনারা জানেন। এর সাথে জল জীবন মিশনের নলে জল, পরিশ্রুত পানীয় জল এবং পিএম কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী সূর্য ঘর, অসংখ্য এই ধরনের উদাহরণ রয়েছে। সেক্ষেত্রে আমাদের একাত্ম মানববাদের সঠিক প্রয়োগ এবং নারী শক্তিকে তাদের যে প্রয়োজনীয়, যারা মূলত সংসার পরিচালনা করেন, তাদের যে মূল সুবিধাগুলি, এই আইন শৃঙ্খলা মানে ওই ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি, বেলডাঙ্গা মডেলের কথা বলছেন সম্ভবত। এরা প্রথমে একটু ভাতটা টিপে হাঁড়িতে, যেমন আমাদের মা দিদিরা রান্না করলে দেখে না সিদ্ধ হয়েছে কিনা, একটু দেখেছিল। আসানসোলে একটা হাঁড়িতে হামলা করে আর পার্ক সার্কাসে কিছু পুলিশকে ঢিল মেরে, আমার মনে হয় তারপর থেকে আর কিছু দেখতে পাচ্ছেন না আপনারা, না পাবেনও না, বিশ্বাস রাখেন। আর যদি করে, আমার থেকে কোনো খারাপ মুখ্যমন্ত্রী ওরা দেখতে পাবে না।